হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল আরণ্যক একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, পড়ার মধ্যেই আছো। আজকে আমাদের বাংলার আরেকটি ক্লাস নিয়ে আমরা এসেছি, যেখানে আমরা পড়ব দল এবং ধ্বনি পরিবর্তন। এর আগে আমরা বাংলার দুটো ক্লাস অলরেডি কভার করেছি। তো এই তৃতীয় ক্লাসে দল সম্পর্কে পড়ব এবং ধ্বনি পরিবর্তন। তার মধ্যে আমাদের বিষয় থাকবে স্বরাগম, অপিনিহিতি, ঠিক আছে, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, বর্ণ বিপর্যয়, এছাড়াও ব্যঞ্জন সঙ্গতি, নাসিক্য ভবন, এগুলো আমরা এই ক্লাসের মধ্যেই কভার করব। ঠিক আছে, মূলত ধ্বনি পরিবর্তনের যে সম্পূর্ণ বিষয়গুলো এই ক্লাসে তোমরা পাবে। তো প্রত্যেককে ধন্যবাদ যারা ক্লাসটা দেখছো। যদি চ্যানেলে নতুন হও, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা তোমাদের জন্য ফ্রিতে কমপ্লিট ক্লাস কিন্তু এখানে করাবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং নোটস তোমরা আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। এর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে যুক্ত হয়ে থাকো। প্র্যাকটিস শিটও আমরা দেবো, কোনো চাপের কিছু নেই। এবং এই ক্লাসগুলো কোনো পেড কোর্সের তুলনায় কোনো অংশে কম নয়, আমি এই কথাটা বারবার বলি। ঠিক আছে, তোমরা শুধু পড়ো, খাতা পেন নিয়ে বসো, যে জায়গাগুলো প্রয়োজন নোট করে করে চলো। ঠিক আছে, এর বাইরে প্রশ্ন কোথাও আসবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। তো আমরা প্রথমে যে বিষয়টা দিয়ে শুরু করব সেটা হচ্ছে দল, বা যাকে আমরা অক্ষর বলি, ইংরেজিতে বলা হয় সিলেবেল। ঠিক আছে, এই দল বা অক্ষর কি না, এই দল বা অক্ষর হচ্ছে আমরা যখন কোনো কথা বলি, কোনো শব্দ যখন আমরা উচ্চারণ করি, ঠিক আছে, এই উচ্চারণের সময় আমরা কোনো শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করতে পারি, ঠিক আছে, এক ঝোঁকে বলতে পারি, সোজা কথায় বললে সেটিকেই বলা হয় দল বা অক্ষর। তার মানে কোনো একটি শব্দ যদি আমার উচ্চারণ করতে দুই তিনবার অংশ আলাদা আলাদা করে বলতে হয়, তার মানে সেই শব্দে দল ততগুলো পরিমাণে আছে। তুমি ধরো আমি একটা শব্দ বলছি যে বিদ্যাসাগর, ঠিক আছে, বিদ্যাসাগর। এই শব্দটা তুমি নিজে উচ্চারণ করে দেখো যে তুমি এই শব্দের কতটুকু অংশ একবারে বলতে পারছো। পুরো শব্দটাকে একবারে বলতে পারছো? আমরা বলছি বিদ্যাসাগর, তার মানে বিদ্যা কথাটা একবার বলছি, আর সাগর কথাটা আরেকবার বলছি। তার মানে এই শব্দটিতে দল রয়েছে দুটো। কিন্তু ধরো আমি বলছি আলো, বা ধরো আমি বলছি অমিত, অমিত। এখানে উচ্চারণ করার সময় নিজে দেখো করে অমিত, অর্থাৎ একবারেই আমি পুরোটা উচ্চারণ করতে পারছি, তার মানে এখানে দল রয়েছে একটি। তাহলে এই দল বা অক্ষর হচ্ছে কোনো শব্দ উচ্চারণের সময় যতটুকু অংশ তুমি একবারে উচ্চারণ করতে পারবে সেটাই হচ্ছে দল বা অক্ষর। এরপর আমরা বর্ণ আগের ক্লাসে পড়ে এসেছি সম্পূর্ণ, ঠিক আছে, বর্ণের প্রকারভেদ সব কিছু পড়েছি। এই বর্ণ এবং দল এরা এক নয়, এরা আলাদা, এটাও আমরা আগের ক্লাসে বলেছি। কেমন? যেমন ধরো এখানে কলকাতা, এই শব্দটি যদি আমরা নিই, এই শব্দটি উচ্চারণ করতে গেলে আমরা কিভাবে করি? কলকাতা, কলকাতা, কলকাতা। তার মানে এখানে দল রয়েছে তিনটি, কল, কা এবং তা, তিনটি দল রয়েছে। কলকাতা উচ্চারণ করতে গেলে আমাকে এইভাবে করতে হয়। কিন্তু যদি বলো এখানে শব্দ কতগুলো রয়েছে, শব্দ কি কি রয়েছে? শব্দ রয়েছে ক, শব্দ রয়েছে ল, শব্দ রয়েছে ক, তারপর আ, তারপর ত, তারপর আ। তার মানে শব্দ রয়েছে কিন্তু এখানে, সরি, বর্ণ রয়েছে এখানে এতগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, কিন্তু আমাদের দল রয়েছে এখানে তিনটে। ঠিক আছে, তাহলে শব্দ আর দল, বর্ণ আর দল এরা কিন্তু এক নয়। ঠিক আছে, এরপর এই যে দল, এই দল মূলত দুই প্রকারের হয়। ঠিক আছে, দুটো ভাগে ভাগ করা যায়, দুটো ভাগে ভাগ করেই আমরা পড়ি। একটি দলকে বলা হয় মুক্ত দল, আর একটিকে বলা হয় রুদ্ধ দল। কোনগুলো মুক্ত দল আর কোনগুলো রুদ্ধ দল? মুক্ত দল হচ্ছে যখন তুমি কোনো একটি শব্দকে উচ্চারণ করবে এবং যে দলগুলো তাতে তুমি পাবে, সেই দলের শেষে যদি স্বরধ্বনি থাকে, এই জায়গাটাকে পয়েন্ট করো, দলের শেষে যদি স্বরধ্বনি থাকে এবং যে দলটিকে তুমি টেনে উচ্চারণ করতে পারবে, লম্বা করে উচ্চারণ করতে পারবে,
তাকে বলা হবে মুক্তোদল। যেমন ধরো আমি বলছি মা, দেখো শেষে আ আসছে অর্থাৎ স্বরধ্বনি আসছে এবং আমি এটাকে টেনে বলতে পারছি। আমি বলছি কা, আ আসছে এবং আমি টেনে উচ্চারণ করতে পারছি। আমি বলছি সে, এ আসছে এবং আমি এটা টেনে উচ্চারণ করতে পারছি লম্বা করে। খা, আ আসছে এবং লম্বা করে আমি টেনে উচ্চারণ করতে পারছি। তার মানে দুটো ক্রাইটেরিয়া, শেষে স্বরধ্বনি থাকতে হবে, টেনে লম্বা করে উচ্চারণ করা যাবে, তাদেরকে বলবো মুক্তোদল। ঠিক আছে, তাহলে এদের উচ্চারণটা স্বরান্ত মানে শেষে স্বরধ্বনি থাকবে। অন্যদিকে রুদ্ধদল ঠিক এর বিপরীত, তুমি যে শেষে যে ধ্বনির শেষে ব্যঞ্জন ধ্বনি পাবে এবং হসন্তযুক্ত। দ্বিতীয় কথা, এই যে শব্দটা বা এই যে দলটি, এটিকে তুমি টেনে উচ্চারণ করতে পারবে না। এই দলটি একটি জায়গায় গিয়ে বন্ধ হয়ে যায়। একে টেনে লম্বা করে যেভাবে মুক্ত দলকে উচ্চারণ করা যাচ্ছিল, একে এইভাবে টেনে লম্বা করে উচ্চারণ করা যাবে না, সোজা কথা একদম। তাহলে একে বলা হবে রুদ্ধদল। বোঝা গেল? যেমন ধরো দিন, এই দিন শব্দটিকে, দিন শেষে কোনো স্বরধ্বনি আসছে না এবং একে তুমি টেনে উচ্চারণ করতে পারবে দিন, এভাবে হবে হবে না। জল টেনে উচ্চারণ করা যাবে না এবং ধরো লাস্টে ব্যঞ্জনধ্বনি আসছে, চল, ছাত। এই ধরনের দলগুলো যাতে ব্যঞ্জনধ্বনি থাকে, যাকে টেনে উচ্চারণ করা যাবে না, তাদেরকে বলবো কি দল? রুদ্ধ দল। তিনটি এখানে উদাহরণ একটু দেখে নাও। এই যে জল খাবার, এই শব্দটিতে দল কতগুলো আছে দেখো, জল খা বার, তিন ভাবে উচ্চারণ করছি আমরা, জল খা বার। তার মানে জল একটি দল, খা একটি দল, বার একটি দল, টোটাল দল আছে তিনটি। কিভাবে বুঝবে কোনটা মুক্ত কোনটা রুদ্ধ? ধরো জল, জল হসন্ত চলে আসছে এবং এর তুমি টেনে উচ্চারণ করতে পারবে না, তাহলে এটা হয়ে গেল রুদ্ধ দল। খা, আসছে মানে স্বরধ্বনি আসছে এবং টেনে উচ্চারণ করতে পারবে, মুক্ত দল। বার, বার শেষ হয়ে গেল, টেনে উচ্চারণ করা যাচ্ছে না, রুদ্ধ দল। আকাশ, আকাশ, তাহলে দুটো দল, একটা আ একটা কাশ। আ, মুক্ত দল, টেনে উচ্চারণ করতে পারছো, কাশ শেষ হয়ে যাচ্ছে এক জায়গাতে গিয়ে, রুদ্ধ দল। বন্ধন, বন ধন, তাহলে বন আর ধন দুটি দল। বন এক জায়গাতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, টেনে উচ্চারণ করতে পারবে না, সেই জন্য এটি হচ্ছে কি? রুদ্ধ দল। আবার ধন, এটাও রুদ্ধ দল, কারণ এটাও কোনো একটা জায়গাতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তাই না? তো সুতরাং এই লাস্টের শব্দটাতে এখানে দুটো দল যেটা ব্যবহার হয়েছে, দুটোই রুদ্ধ দল, কোনো সমস্যা নেই তাতে আমাদের। এরপর হচ্ছে যে আমরা আমাদের আজকের যে টপিক, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যেখান থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। ঠিক আছে, ধ্বনি পরিবর্তন তো আমরা পড়বো, কিন্তু তার আগে আমরা একটু জেনে নিই যে ধ্বনি পরিবর্তন হয় কেন। এখান থেকে তোমাকে প্রশ্ন দেবে না, যেহেতু তুমি ডেসক্রিপটিভ লিখছো না, তুমি এমসিকিউ করছো, এখান থেকে প্রশ্ন দেবে না, কিন্তু জেনে রাখো কেন হচ্ছে। এই যে ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তনের অনেক কারণ রয়েছে। মূলত আমরা উচ্চারণের সুবিধের জন্য ধ্বনি পরিবর্তন করি। ঠিক আছে, তাহলে প্রথম কারণ হচ্ছে দ্রুত উচ্চারণ করা বা আরামপ্রিয়তার জন্য, তাড়াতাড়ি উচ্চারণ করার জন্য। অনেক সময় আমরা ধরো তাড়াতাড়ি উচ্চারণ করতে গিয়ে রিক্সা একটু সময় লাগছে বলতে, আমরা বলছি রিস্কা। ঠিক আছে, ধরো একটা শব্দ আছে যে নিরামিষ, পূর্ব মেদিনীপুর দিকে এই নিরামিষটাকে বলে নিরাম। কিছুটা সময় দ্রুত উচ্চারণ হলো, আরামপ্রিয়তা, কম শব্দ ব্যবহার করতে হলো, তাহলে এটি একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ভৌগোলিক বা জলবায়ুগত কারণ। বিভিন্ন জায়গা, আলাদা আলাদা জায়গার মানে ভৌগোলিক এবং জলবায়ুগত দিক থেকে পার্থক্য যে সমস্ত জায়গাতে রয়েছে, সেই জায়গাতে প্রত্যেকটি জায়গাতে মানুষের বাকযন্ত্রের গঠন আলাদা হয়, মানুষের উচ্চারণের পার্থক্য রয়েছে, তাহলে সেই কারণের জন্য ধ্বনি পরিবর্তন হয়। তৃতীয় হচ্ছে অজ্ঞতা বা শ্রুতিভ্রম। অনেক সময় অনেক মানুষ উচ্চারণ যে করে, তারা সঠিক যে শব্দ বা সঠিক যে উচ্চারণ সেটা জানে না, তারা ভুল উচ্চারণটা জানেই, সেই জন্য ভুল করে, বা শব্দের সঠিক সঠিক অর্থও তারা জানে না, এই জন্য ভুল হয়। বা অন্যান্য কোনো ভাষার যখন প্রভাব থাকে, ধরো যে সমস্ত বেল্টগুলো, আমি যদি উদাহরণ দিই, যে উড়িষ্যা বর্ডার সংলগ্ন কিছু জায়গা পশ্চিমবঙ্গে রয়েছে, সেই সমস্ত জায়গায় যদি তুমি যাও, ওখানে আর একটা নতুন ভাষা, নতুন উচ্চারণ তুমি পাবে। তাহলে অন্য কোনো ভাষার সাথে যখন আরেকটি ভাষার মানুষের মেলামেশা শুরু হয়, তখন তার সেই সেই জায়গাতে আরেকটি আলাদা ধ্বনি বা আলাদা একটি উচ্চারণ তৈরি হয় মানুষের। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ধ্বনি পরিবর্তনের মূল কারণ। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমি বোঝালাম জাস্ট কেন হচ্ছে। আমাদের যেগুলো এরপর পড়তে হবে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো হচ্ছে ধ্বনি পরিবর্তনের ধারা,
কি কি ভাবে ধ্বনি পরিবর্তিত হয় এই ধারাগুলো সম্বন্ধে ডিটেলস আমাদেরকে জানতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে ভাই, সোজা কথা। প্রথম ধারা হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্বরাগম। ঠিক আছে, কি এই স্বরাগম কি? ধরো কোনো জিনিস, কোনো শব্দ তুমি উচ্চারণ করছো এবং সেটি উচ্চারণের সুবিধের জন্য অনেক সময় ওই শব্দের শুরুতে বা ওই শব্দের মাঝে বা ওই শব্দের শেষে, তিন জায়গাতেই হতে পারে। শব্দটি শুরু হওয়ার সময় হতে পারে, শব্দের মধ্যেও হতে পারে, বা শব্দের শেষেও হতে পারে। কি করা হয়? নতুন স্বরধ্বনি, স্বরধ্বনি কথাটা নোট রাখবে, নতুন স্বরধ্বনি যখন এসে যুক্ত হয়ে যায় কোনো একটি শব্দে, সেই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে স্বরাগম। তাহলে মাস্ট স্বরধ্বনি আসতে হবে, কিন্তু অন্য ধ্বনি এলে হবে না। এরপর এই তিনটে, যেহেতু তিনটে অংশ হতে পারে, শুরুতে হতে পারে, মাঝে হতে পারে, শেষে হতে পারে, এই তিনটে অংশের জন্য তিনটে ভাগে এটাকে ভাগ করা যায়। একটি অংশকে বলা হয় আদি স্বরাগম, একটিকে বলা হয় মধ্য স্বরাগম, একটিকে বলা হয় অন্ত স্বরাগম। আদি স্বরাগম কোনটি? না শব্দের শুরুতে যদি স্বরধ্বনি আসে তখন সেটিকে বলা হয় আদি স্বরাগম। বোঝা গেল? শুরুতে এলে আদি স্বরাগম। যেমন ধরো স্কুল একটি শব্দ, তার শব্দটি শুরু হওয়ার আগেই হস্যই এই স্বরধ্বনিটি এসে সেটিকে স্কুল করে দিল, তাহলে এটি আদি স্বরাগম। কারণ স্কুল শব্দটির আগে একটি স্বরধ্বনি আসছে হস্যই। বা স্টেশন একটি শব্দ ছিল, তার আগে হস্যই যুক্ত হয়ে হয়ে গেল কি স্টেশন। ঠিক আছে, বোঝাতে পারলাম? দ্বিতীয় তোমাদের হচ্ছে মধ্য স্বরাগম, যার নাম হচ্ছে স্বরভক্তিও বলা হয় বা এটাকে বিপ্রকর্ষও বলা হয়। এই দুটো নাম একটু মনে রাখবে। অনেক সময় জিজ্ঞাসা করে বিপ্রকর্ষ কোন স্বরাগমকে বলা হয়, কোন স্বরাগমের অপর নাম মধ্য স্বরাগম। এটি কি? না মধ্য মানেই আমরা বুঝতে পারছি মাঝখানে। তাহলে কোনো যদি যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাকে ভেঙে তার মাঝখানে যদি স্বরধ্বনি চলে আসে, তাহলে বড় একটি কোনো যুক্ত ব্যঞ্জন বর্ণ, তাকে ভেঙে দুটো আলাদা ভাগ করে মাঝে হয়তো স্বরধ্বনি ঢুকে যাচ্ছে। ধরো এই যে রত্ন, এই পুরোটি একটি ব্যঞ্জন ধ্বনির যুক্ত ব্যঞ্জন বর্ণ। এই র আর তয়দন্তন্যকে ভেঙে মাঝে আরো একটি তোমার স্বরধ্বনি এসে করছে কি, সেটাকে রতন। ঠিক আছে, কর্ম, সেখান থেকে হচ্ছে করম। দেখো দুটোকে ভেঙে মাঝে আসছে, গ্লাস থেকে গেলাস। তাহলে এই ধরনের যে পরিবর্তন, এগুলোকে বলা হচ্ছে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। অন্তঃস্বরাগম হচ্ছে শব্দের শেষে যখন স্বরধ্বনি আসবে তখন তাকে বলা হবে অন্তঃস্বরাগম। যেমন দিস, তার সাথে শেষে আ যুক্ত হচ্ছে, দিয়ে হচ্ছে কি দিশা। বেঞ্চ, তার সাথে হস্যই যুক্ত হচ্ছে, হচ্ছে বেঞ্চি। ঠিক আছে, তোমাকে তাহলে প্রশ্ন কিভাবে করবে? প্রশ্ন আমরা যদিও শেষে এমসিকিউ রেখেছি, প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন এগুলো থেকে এসেছিল। ধরো তোমাকে বলছে যে বেঞ্চ থেকে বেঞ্চি হচ্ছে, এটি কি ধরনের পরিবর্তন, দিয়ে অপশন দিয়ে দিল অন্তঃস্বরাগম, আদি স্বরাগম, মধ্য স্বরাগম। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসবে। তাহলে এটা বোঝা গেল আশা করছি। দ্বিতীয় হচ্ছে আমাদের ধারা হচ্ছে কি না অপিনিহিতি, যেটাকে বলা হয়। এই অপিনিহিতি কি? অপিনিহিতি হচ্ছে কোনো একটি শব্দের মধ্যে যদি তুমি হস্যইকার বা হস্য উকার, ঠিক আছে, হস্যইকার বা হস্য উকার, এগুলো যখন তার নির্দিষ্ট জায়গায়, যে জায়গায় তার উচ্চারণ হওয়ার কথা ছিল সেই জায়গায় উচ্চারণ না হয়ে তার আগে উচ্চারণ হয়ে যাচ্ছে, কোনো শব্দের হস্যইকার বা হস্য উকার, এই দুটো জিনিস, এই যে প্রবণতাটা, এটিকে বলা হচ্ছে অপিনিহিতি। এরপর এখান থেকে যদি প্রশ্ন করে যে অপিনিহিতি কোন উপভাষায় বেশি দেখা যায়, না অপিনিহিতির ব্যবহার পূর্ববঙ্গীয় উপভাষায় বেশি পরিমাণে দেখা যায়। ঠিক আছে, যেমন কি কোনগুলো দেখো, এই যে আজি, আজি থেকে হচ্ছে আইজ। দেখো এখানে বর্গের জ এবং হস্যই, এই যে বর্গের জ এবং হস্যইকার, এরা আগে চলে এসছে, তাই না? ইকারের আগে চলে এসছে বর্গের জন্য আইজ, বা রাখিয়া থেকে রাইখা, সাধু থেকে সাউদ। ঠিক আছে, তাহলে দেখো উকার বা ইকার এদের ব্যবহার যখন আগে চলে আসবে কোনো শব্দে, ছিল আজি, এটাকে যদি ভেঙে দেখো আজ ই, মানে এইরকম ছিল, সেটা হয়ে যাচ্ছে কি আইজ। তার মানে বর্গের জোর পরে ছিল হস্যই, সেটা হয়ে যাচ্ছে বর্গের জোর আগে হস্যই হয়ে যাচ্ছে, তাই না? সেটাই বলা হয়েছে যে হস্যইকার বা হস্য উকারের ব্যবহার যখন আগে হয়ে যায়, রাইখা তার জায়গায় রাখিয়া, তাহলে হস্যইর ব্যবহার আগে চলে এসছে। ঠিক আছে,
এই পরিবর্তনটাকে অপিনিহিত বলা হচ্ছে। অভিশ্রুতি কি না, এই যে অপিনিহিতি ঘটলো আগে আমরা যেটা দেখলাম, এই অপিনিহিতি ঘটার ফলে এই যে হস্যই বা হস্যৌ যে অপিনিহিতে ডিল করছিল, হস্যই বা হস্যৌ, এগুলো যখন আগে চলে আসছে, ঠিক আছে, তখন কি হচ্ছে, অনেক সময় পাশাপাশি থাকা, এদের পাশাপাশি থাকা অন্য কোনো স্বরধ্বনির সাথে এরা মিশে যাচ্ছে, ঠিক আছে, এদের পাশাপাশি থাকা অন্য কোনো স্বরধ্বনির সাথে মিশে যাচ্ছে এবং আবার একটি অন্য পরিবর্তন ঘটাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি কোন উপভাষায় দেখা যায় বেশি? রাঢ়ী উপভাষায় বেশি ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে অভিশ্রুতি কীরকম ঘটছে না, মূল আমাদের যে শব্দ, সেই মূল শব্দের প্রথমে অপিনিহিতি ঘটছে, অপিনিহিতি ঘটার ফলে পাশাপাশি স্বরধ্বনিগুলোর সাথে যুক্ত হয়ে যে পরিবর্তন ঘটাচ্ছে সেটি এর থেকে আবার অভিশ্রুতি ঘটছে। যেমন ধরো সুনিয়া, ঠিক আছে, সুনিয়া, তাহলে এটা ছিল সু নি আ, এখান থেকে পরিবর্তন হচ্ছে কি সুইনা, সুইন্যা, তাহলে সুনিয়া ছিল, সেখান থেকে হয়ে গেলো সুইন্যা, এখান থেকে আবার হচ্ছে শুনে। তাহলে দেখো, এখান থেকে এটা মূল শব্দ, মূল শব্দ থেকে হলো কি অপিনিহিতি, অপিনিহিতি থেকে হলো আবার অভিশ্রুতি। এই যে পরিবর্তনটা, অভিশ্রুতির পরিবর্তন কিন্তু এইভাবে হয়। রাখিয়া থেকে রাইখা থেকে রেখে, মাছুয়া থেকে মাউছুয়া থেকে মেছু, মনে থাকবে, এটি হচ্ছে অভিশ্রুতি। স্বরসঙ্গতি কি? স্বরসঙ্গতি হচ্ছে কোনো একটি শব্দের মধ্যে স্বরধ্বনির প্রভাবে যখন অন্য স্বরধ্বনি পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, কোনো একটি স্বরধ্বনির প্রভাবে আরেকটি স্বরধ্বনির পরিবর্তন ঘটে যায় যখন, তখন তাকে বলা হয় স্বরসঙ্গতি। তিনভাবে হয় এটি, একটিকে বলা হয় প্রগত, একটিকে বলা হয় পরাগত, একটিকে বলা হয় অনন্য। প্রগত মানে কি? প্রগত মানে হচ্ছে যখন মানে ধরো এইখানে দুটো স্বরধ্বনি রয়েছে, তো এটা যদি আমরা প্রথম বলি, এটা যদি আমরা দ্বিতীয় বলি, এই প্রথম স্বরধ্বনিটির প্রভাবে যদি দ্বিতীয় স্বরধ্বনির পরিবর্তন হয়, প্রথম স্বরধ্বনির প্রভাবে দ্বিতীয় স্বরধ্বনির পরিবর্তন হলে তখন তাকে বলা হচ্ছে প্রগত। আচ্ছা, দ্বিতীয় স্বরধ্বনির প্রভাবে যদি প্রথম স্বরধ্বনির পরিবর্তন হয় তখন সেটাকে বলা হচ্ছে পরাগত। আর অনন্য কোনটি? অনন্য যখন এটাও পরিবর্তন হয়ে যাবে, এটাও পরিবর্তন হয়ে যাবে, দুটোই পরিবর্তন হয়ে যাবে, বোঝা গেল? তাহলে প্রথম ক্ষেত্রে কি, যখন পরের স্বরধ্বনিটি প্রভাব হয়, মানে আগেরটির প্রভাবে পরেরটা পরিবর্তন হয়, তাহলে শুধুমাত্র এখানে পরের স্বরধ্বনি পরিবর্তন হচ্ছে। যেমন দেখো মূলা, সেখান থেকে হচ্ছে মূলো, তাহলে মু তো একই আছে, মু এর কোনো পরিবর্তন হয়নি, শুধু লোটা পরিবর্তন হয়েছে। বা সিকে, সিকা থেকে সিকে, তাহলে দেখো সিটার কোনো পরিবর্তন হয়নি, শুধু কায়ের পরিবর্তন হয়ে কে হয়েছে। তার মানে এখানে পরিবর্তনটা হচ্ছে কোথায়? দ্বিতীয়টা, মানে পরেরটা, ঠিক আছে। পরাগততে কি হচ্ছে? পরের প্রভাবে আগেরটির পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। যেমন ধরো দেশি থেকে দিশি, এখানে ঘটছে কি, এখানে সি সি মানে পরের যে স্বরধ্বনি সেটা ঠিক আছে, কিন্তু দেশি দে ছিল সেটা দি হয়ে যাচ্ছে। বা ধরো বিলাতি থেকে বিলিতি, এখানে পরের যে স্বরধ্বনি সেটা ঠিক আছে, এখানে বি আছে, এখানেও বি আছে, কিন্তু লিতি থেকে লাতি থেকে লিতি হয়ে যাচ্ছে, তার মানে পরিবর্তনটা হচ্ছে আগে, ঠিক আছে। এই টাইপের যে তোমার পরিবর্তনটা, এটাকে বলা হচ্ছে পরাগত। অনন্য যখন দুটোই বদলে যাবে, দুটোরই পরিবর্তন হবে। মোজা থেকে মুজো, দেখো মো পরিবর্তন হয়ে মু হয়ে গেছে, যা পরিবর্তন হয়ে জো হয়ে গেছে, ঠিক আছে, এখানে দুটোরই পরিবর্তন হয়েছে। এই টাইপের পরিবর্তনগুলোকে বলা হচ্ছে অনন্য। বোঝা গেল আশা করছি। পরবর্তী হচ্ছে আমাদের সমীভবন বা ব্যঞ্জন সংগতি। ব্যঞ্জন সংগতি স্বরসঙ্গতির ঠিক উল্টোটা। তাহলে শব্দের মধ্যে যখন পাশাপাশি দুটো আলাদা ব্যঞ্জনধ্বনি একে অপরের প্রভাবে সমতা লাভ করে, একে অপরের প্রভাবে সমতা লাভ করে। সমতা লাভ করা মানে কি? সমতা লাভ করা মানে হচ্ছে একই রকম হয়ে যাওয়া, ঠিক আছে, একই রকম হয়ে যাওয়া। এই প্রসেসটাকে বলা হচ্ছে সমীভবন বা ব্যঞ্জন সংগতি। যেমন ধরো পদ্ম, সেখান থেকে হয়ে যাচ্ছে কি পদ্ম, তাহলে বানান ছিল প দয়ে ময়ে, সেখান থেকে হয়ে গেল প দ আর দ, বোঝা গেল? তাহলে একই রকম হয়ে যাচ্ছে, তাই না, একই রকমের কথা বলা হয়েছে। বা ধরো গল্প, সেটা হয়ে যাচ্ছে গপ্প, প প হয়ে যাচ্ছে।
বা কান্দনা হয়ে যাচ্ছে কান্না, দন্তেন্য দন্তেন্য। তাহলে এই যে দয়ে দয়ে, পয়ে পয়ে, দন্তেন্য দন্তেন্য হয়ে গেল, এই প্রসেসটাকে বলা হচ্ছে সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি। পরবর্তী হচ্ছে বিষমীভবন। বিষমীভবন মানে সমীভবনের উল্টো। সমীভবনে হচ্ছিল কি, দুটো জিনিস একই হয়ে যাচ্ছিল, এখানে হয়ে যাবে কি, এখানে একটি পরিবর্তন হয়ে যাবে। তাহলে দুটি একই রকমের ব্যঞ্জনধ্বনির মধ্যে উচ্চারণের সুবিধের জন্য একটির পরিবর্তন যখন ঘটে যায়, আগেরটিতে হচ্ছিল কি দুটোই একই রকম হচ্ছিল, এখানে একটি পরিবর্তন হয়ে যাবে, সেটিকে আমরা বলছি বিষমীভবন। সমীভবনের উল্টোটা, যেমন দেখো শরীর ছিল, দেখো দুটোই র র ছিল, সেটাকে একটা পাল্টে গেল, শরীর হয়ে গেল, লাস্টেরটা র এর পরিবর্তে ল হয়ে গেল। লাল, দুটোই ল ল ছিল, সেখানে হয়ে গেল নাল, একটি ল পাল্টে দন্তেন্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে দুটো ছিল একই, সেখান থেকে আলাদা হচ্ছে, বিষমভবন হচ্ছে। আগেরটাতে হচ্ছিল কি, দুটো আলাদা ছিল, সেখান থেকে একই হচ্ছে, সমীভবন হচ্ছে, তাই না? পরবর্তী হচ্ছে আমাদের ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়। এটি কি, কোনো শব্দের মধ্যে যদি দেখো দুটো ব্যঞ্জন ধ্বনি আছে এবং ওই দুটো ব্যঞ্জন ধ্বনি যখন নিজেদের মধ্যে জায়গার পরিবর্তন করছে, মানে যে জায়গাতে ছিল তার পরিবর্তে অন্য জায়গাতে চলে যাচ্ছে, আবার অন্য জায়গার ধ্বনিটি তার জায়গাতে চলে আসছে, এই পরিবর্তনটাকে বলা হচ্ছে ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়। যেমন রিক্সা, এখানে রিক্সা, রয় হস্যই ক তাহলে বসে আকার, সেখান থেকে হচ্ছে রিস্কা, মানে কয় আকার চলে গেল শেষে, দন্তেশ্ব এসে ঢুকে গেল, ক এবং শয়ের জায়গা পরিবর্তন হয়ে গেল। পিসাচ, সেখানে হচ্ছে পিচাস, মানে চ আগে চলে এলো, তাহলে অবশ্য পরে চলে গেল। বাক্স থেকে হচ্ছে বাস্ক, ক তারপরে দন্তেশ্ব ছিল, দন্তেশ্ব তারপরে ক হয়ে গেল। মানে দেখো প্রত্যেকটা জায়গাতে ব্যঞ্জন ধ্বনিগুলোর পরিবর্তন ঘটে যাচ্ছে, আগেরটা পরে হচ্ছে, পরেরটা আগে হচ্ছে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে আমাদের নাসিক্য ভবন। এই নাসিক্য ভবনটি কি, দেখো নাসিক্য কথার মানেই হচ্ছে নাক, নাসিক্য যেখানেই পাবো আমরা সেটা হবে কি নাক সম্বন্ধিত। এরপরে নাসিক্য ভবন দুটো রকমের হয়, একটা হচ্ছে সানুনাসিক, একটা হচ্ছে শতনাসিক্য ভবন। সানুনাসিকটা কি, পরোক্ষ, যেটিকে বলা হয় পরোক্ষ নাসিক্য ভবন, আর এটিকে বলা হয় শত নাসিক্য ভবন। সানুনাসিক বা পরোক্ষ নাসিক্য ভবন কই, কোনো শব্দের মধ্যে নাসিক্য ব্যঞ্জন যেগুলো, উ, ইয়, মূর্ধন্য দন্তেন্য ম, এগুলো নাসিক্য ব্যঞ্জন কেন, কারণ এদের উচ্চারণ করতে গেলে নাকের ব্যবহার হয়। তাহলে কোনো শব্দের মধ্যে যখন দেখবে এই নাসিক্য ব্যঞ্জনগুলো লোপ পেয়ে যাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, এবং লোপ পাওয়ার পর ওর আগে যে স্বরধ্বনি থাকছে তার সাথে একটা চন্দ্রবিন্দু যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন তাদেরকে বলা হচ্ছে সানুনাসিক বা পরোক্ষ নাসিক। যেমন ধরো চাঁদ, এখানে চন্দ্র, আসল যে শব্দটা সেটা হচ্ছে চন্দ্র, তাহলে চন্দ্র এই দন্তেন্যটা উঠে গিয়ে হয়ে যাচ্ছে কি চাঁদ, একটা চন্দ্রবিন্দু যোগ হয়ে গেল, আর দন্তেন্যটা উঠে গেল, কারণ দন্তেন্য কি বর্ণ, দন্তেন্য নাসিক্য বর্ণ। ঠিক আছে, বা ধরো এই যে কণ্টক থেকে হচ্ছে কাঁটা, এখানেও মূর্ধন্য উঠে যাচ্ছে, দিয়ে চন্দ্রবিন্দু বসে যাচ্ছে কয়ের সাথে। সন্ধ্যা থেকে সাঁঝ, এখানেও দন্তেন্য উঠে গিয়ে দন্তেশ্বর সাথে চন্দ্রবিন্দু বসে গেল, বুঝে যাচ্ছে। শতনাসিক্য ভবনটা কি, শতনাসিক্য ভবন হচ্ছে শব্দের মধ্যে যখন কোনো নাসিক্য ব্যঞ্জন থাকে না, কিন্তু উচ্চারণের ঝোঁকে চন্দ্রবিন্দু চলে আসে, অ্যাকচুয়ালি কোনো নাসিক্য ব্যঞ্জন নেই, মানে উ, মূর্ধন্য দন্তেন্য ম এগুলো নেই শব্দে, কিন্তু উচ্চারণের ঝোঁকে, উচ্চারণের ঝোঁকে এখানটা ম্যাটার করছে, উচ্চারণের ঝোঁকে চন্দ্রবিন্দু আসছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন প্রকার নাসিক্য ভবনে কেবলমাত্র উচ্চারণের ঝোঁকে চন্দ্রবিন্দুর ব্যবহার হয়, কোন প্রকার হবে, শতন নাসিক্য ভবন। ঠিক আছে, যেমন হসপিটাল, সেখান থেকে হচ্ছে হাসপাতাল, চন্দ্রবিন্দু এলো, এখানে অ্যাকচুয়ালি কোনো নেই, কিছুই নেই, দন্তেন্য নেই, মূর্ধন্য নেই, ইয় নেই, উও নেই, তাই না, ম নেই, তাহলে নাসিক্য ব্যঞ্জন কিছু নেই, তা সত্ত্বেও দেখো এখানে চন্দ্রবিন্দু এলো। পেচক থেকে পেঁচা, কিছুই নেই, কোনো নাসিক্য ব্যঞ্জন নেই, তারপরেও এই যে চন্দ্রবিন্দু চলে আসছে। তাহলে এই ক্ষেত্রগুলোকে আমরা বলছি কি, এই ক্ষেত্রগুলোকে আমরা বলছি শত নাসিক্য ভবন, মানে নিজে থেকে, শত মানে কি আপনা আপনি, তাহলে আপনা আপনি চলে আসছে, ওদের প্রয়োজন নেই, ছিল না বাক্যে, কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু,
যেটা আমাদের সাবজেক্ট কোর। এরপর আমরা এখান থেকে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এসেছে সেই রকম গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন আমরা একটু দেখব যে কোন কোন জায়গা থেকে কী রকমের প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন বলছে রত্ন থেকে রতন। রত্ন শব্দটি থেকে রতন শব্দটি, এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ? ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ? ওয়েস্ট বেঙ্গল টেট 2014 প্রশ্ন এটা। অপশান দিয়েছে তোমাকে অপিনিহিতি, স্বরভুক্তি বা মধ্য স্বরাগম, অভিশ্রুতি নাকি সমীভবন। আমরা পড়ে এলাম কি না, রত্ন থেকে রতন, অর্থাৎ যখন দেখবে দুটি যুক্ত ব্যঞ্জন বর্ণ, মানে এখানে ত আর দন্তের ন, এই দুটো যুক্ত ব্যঞ্জন বর্ণ একসঙ্গে আছে কি তয়ে দন্তন্য হয়ে আছে, তাই না? এটিকে ভাঙা হচ্ছে, তাহলে যুক্ত ব্যঞ্জন বর্ণ ভেঙে মাঝে একটি স্বরধ্বনি ঢুকে যাচ্ছে কি অ, দিয়ে হচ্ছে রত্ন। তাহলে এই টাইপের যে ঘটনাটা ঘটে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় স্বরভক্তি বা মধ্য স্বরাগম। যখন মাঝে কোনো স্বরের আগমন হয় স্বরধ্বনির, তখন সেটিকে বলা হচ্ছে মধ্য স্বরাগম। দ্বিতীয় প্রশ্ন দেখো, রাখিয়া থেকে রাইখা থেকে রেখে। রাখিয়া থেকে রাইখা থেকে রেখে, এখানে রেখে মানে এটি কোন ধ্বনির পরিবর্তনের উদাহরণ? এটাও এসেছিল ওয়েস্ট বেঙ্গল টেট 2022-এ। অপশন দিয়েছে তোমাকে অপিনিহিতি, স্বরভক্তি, অভিশ্রুতি নাকি স্বরসঙ্গতি। ঠিক আছে, এখানে কারেক্ট অপশন হবে কি অভিশ্রুতি। কেন হচ্ছে অভিশ্রুতি? কারণ আমরা পড়ে এলাম যে এই যে রাখিয়া শব্দটি, ধরো রাখিয়া, এখান থেকে অপিনিহিতের ফলে হচ্ছে রাইখা। আমরা 3টে প্রসেস পড়লাম না, রাখিয়া এটা হচ্ছে মূল শব্দ, এর যখন আমরা অপিনিহিতি করছি, এর যখন অপিনিহিতি হচ্ছে তখন অপিনিহিতি হয়ে শব্দটা হচ্ছে কি রাইখা। আবার এই অপিনিহিতির থেকে যখন অভিশ্রুতি হচ্ছে, এর যখন অভিশ্রুতি হলো তখন সেটা হচ্ছে আমাদের রেখে। তাহলে এই রেখেটা হচ্ছে অভিশ্রুতি। যদি জিজ্ঞাসা করতো রাইখাটা কি, রাইখাটা হতো অপিনিহিতি, আর রাখিয়া হচ্ছে মূল শব্দ, তাই না? ঠিক আছে, আমরা পড়ে এলাম তো যে অপিনিহিতির যখন ই ধ্বনিটি পূর্ববর্তী স্বরের সাথে এখানে দেখো মিশছে, দিয়ে একটি নতুন শব্দ রেখে তৈরি করছে, তাই না? তৃতীয় প্রশ্ন দেখো, আজি আজি থেকে আইজ, এটি ব্যাকরণের কোন নিয়মের উদাহরণ? WBCS প্রিলিমস 2018 প্রশ্ন। অভিশ্রুতি, অপিনিহিতি, বর্ণ বিপর্যয় নাকি স্বরাগম? আজি থেকে আইজ, মনে করে দেখো, আমরা কিন্তু পড়ে এলাম, এই থিওরি পড়ে এসছি আমরা, মনে করে দেখো, উত্তর দেওয়ার চেষ্টা করো, তারপর আমি বলছি। এটি হচ্ছে কি, এটি অভিশ্রুতি হবে না, এটি অপিনিহিতি হবে। কেন অপিনিহিতি হবে? কারণ আজি যে শব্দটা, ধরো এই আজি শব্দটিকে যদি আমরা দেখি, আজি শব্দটিতে এই যে বর্গের জ, ঠিক আছে, এই বর্গের জোর সাথে একটি হস্যই আছে না, হস্যই আছে। তাহলে বর্গের জোর সাথে এই যে হস্যইটি আছে, এটির উচ্চারণের সুবিধের জন্য স্থান পরিবর্তন করছে। কি করছে? স্থানের পরিবর্তন করেছে, তাই না? এই স্থান পরিবর্তন করে হয়ে গেছে কি আইজ, বর্গের জোটা আগে হস্যইটা চলে আসছে, তাহলে এটিকে অপিনিহিতি বলা হয়। অপিনিহিতির নিয়ম এটা। শরীর থেকে হচ্ছে শরীল, শরীর থেকে শরীল, SSC SLST 9-10-এর 2016 প্রশ্ন। এটি কোন ধ্বনি পরিবর্তনের নিয়ম? এটি কোন ধ্বনি পরিবর্তনের নিয়ম? বিষমীভবন, সমীভবন, ধ্বনি বিপর্যয় নাকি নাসিক্য ভবন? এটি অবশ্যই, অতি অবশ্যই বিষমীভবন। কেন বিষমীভবন? কারণ আমরা পড়ে এলাম যে শরীর এই শব্দটি যদি আমরা দেখি, শরীর শব্দটিতে দুটি সমব্যঞ্জন আছে, দেখো কি কি, র, এই যে দুটি সমব্যঞ্জন, দুটো র। তাহলে দুটি সমব্যঞ্জন ছিল, এদের উচ্চারণের সুবিধের জন্য আমরা শেষের যে রটি এটির পরিবর্তন করে আমরা করে দিচ্ছি ল, তাই না? তাহলে দুটি সমব্যঞ্জনের একটির পরিবর্তন যখন হয় তখন তাকে বিষমীভবন বলা হয়। পড়ে এলাম আমরা একটু আগে। জলখাবার, জলখাবার শব্দটিতে কটি দল আছে বা অক্ষর? দল বা অক্ষর কতগুলো আছে? জলখাবার কিভাবে উচ্চারণ করো? উচ্চারণ করে দেখো, জলখাবার উচ্চারণ করো। উচ্চারণ করলে আমরা কিভাবে ভাঙবো? জল একবার উচ্চারণ হবে, খা আরেকবার উচ্চারণ করব, বার আরেকবার উচ্চারণ করব,
তাহলে জল, খা, বা, তিনটে ভাবে উচ্চারণ করলাম। তাহলে দল কতগুলো আছে? তিনটি দল আছে, মোট দল এখানে তিনটি হবে। আচ্ছা, এদের মধ্যে যদি তুমি মুক্ত আর রুদ্ধ দল দেখো, জল কি দল হবে? লাস্টে হসন্ত পড়ে যাচ্ছে, এর উচ্চারণ হচ্ছে না, টেনে উচ্চারণ করা যাবে না, তার মানে এটা রুদ্ধ দল। আচ্ছা, খা, টেনে উচ্চারণ করা যাচ্ছে, তাহলে মুক্ত দল। এবং আসছে, বার, এটাও শেষ হয়ে যাচ্ছে, উচ্চারণ করে যাচ্ছে না, স্বরধ্বনির সঙ্গে কোনো সম্পর্ক নেই, রুদ্ধ দল। স্কুল থেকে স্কুল, স্কুল থেকে স্কুল ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম এখানে প্রযোজ্য হয়েছে? প্রশ্নটি এসেছিল এসএসসি আপার প্রাইমারি টেটের 2012-তে। অপশন দিয়েছে তোমাকে অন্তঃস্বরাগম, মধ্য স্বরাগম, আদি স্বরাগম, সরল। ঠিক আছে। আচ্ছা দেখো কোথায় স্কুল শব্দটি হচ্ছে স্কুল, সেখান থেকে হয়েছে কি স্কুল, তার মানে স্কুলের সাথে একটা বাড়তি হস্যই যুক্ত হয়ে গেছে। কোথায় হয়েছে? স্কুলের আগে, শব্দ শুরু হওয়ার আগেই। তাহলে যখন কোনো একটি শব্দ শুরু হওয়ার আগে হয় সেটিকে অন্ত মানে শেষ, মধ্য মানে মাঝ, আদি মানে হচ্ছে প্রথম, তাই না? তাহলে আদি স্বরাগম। রিক্সা থেকে রিস্কা কিসের উদাহরণ? রিক্সা থেকে রিস্কা, এটা প্রশ্নটা এসেছিল গ্রাম পঞ্চায়েতের 2015 সালে। অপশন দিয়েছে তোমাকে এখানে সমীভবন, বর্ণ বিপর্যয়, বিষমীভবন আর অপিনিহিতি। মনে করে দেখো, মনে করে দেখো, বর্ণ বিপর্যয় বা যেটাকে বলা হচ্ছিল তোমার ধ্বনি ধ্বনি বিপর্যয়, এই বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয়ের মধ্যে কি হচ্ছিল না, এখানে যদি রিক্সা শব্দটিকে আমরা দেখি, রিক্সা, সেটি হয়ে যাচ্ছে কি রিস কা। এখানে পরিবর্তন হয়েছে কি ক আর এই স, এই দুটো শব্দের, ক আর স এই দুটো শব্দের অদল বদল হয়ে গেছে। দুটি যে ব্যঞ্জন ধ্বনি তাদের উচ্চারণের দ্রুততার কারণে স্থানের অদল বদল করেছে, স্থান পরিবর্তন হয়ে গেছে, তাই না? তাহলে এই ধরনের যে স্থান পরিবর্তন ব্যঞ্জন ধ্বনির, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয়। ঠিক আছে। পরের দেখো প্রশ্নটি, পদ্ম থেকে পদ্ম, দয়ে দ, দয়ে ম থেকে দয়ে দ কোন প্রকার ধ্বনি পরিবর্তন? প্রাইমারি টেট 2013। পরাগত সমীভবন, প্রগত সমীভবন, বিষমীভবন নাকি অনন্য সমীভবন? মনে করে দেখো। দেখো এটা বিষমীভবন তো হবেই না, বিষমীভবন তো হবেই না। বিষমীভবন মানে কি? আলাদা করে দেওয়া। বিষমীভবন মানে আলাদা করে দেওয়া, কিন্তু এখানে তোমার তো দ আর দ এসেছে নতুন করে, মানে এটা একই হয়েছে তো, তাহলে বিষমীভবন তো হচ্ছে না, এটা তো বাদই দাও। তিনটের মধ্যে কোনটা হবে? পরাগত, প্রগত নাকি অনন্য? মনে করে দেখো। সেখানে বলা হয়েছিল যে যখন দুটো যদি আমাদের ব্যঞ্জনধ্বনি থাকে, পূর্ববর্তী মানে আগের যে ব্যঞ্জনধ্বনি, এটা যদি এক, এটা আমরা দুই ধরি, মানে আগের ব্যঞ্জনধ্বনির প্রভাবে যখন পরের ব্যঞ্জনধ্বনি পরিবর্তন হবে, এখানে আছে ধরো দ, সেটা পরিবর্তন হয়ে গিয়ে হয়ে যাচ্ছে ম, তাহলে দয়ের প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনি ম পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আগের প্রভাবে যখন পরের পরিবর্তনটা হয়, ঠিক আছে, তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলা হয় প্রগত, সেটিকে বলা হয় প্রগত। আর পরেরটার প্রভাবে আগেরটা হলে হলো পরাগত। দেশি থেকে দিশি, দেশি থেকে দিশি কোন ধরনের স্বরসঙ্গতি? প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য। মনে করো টেট 2017 ওয়েস্ট বেঙ্গল, সব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো? কি হবে? প্রগত হবে না, পরাগত হবে। এটা কেন পরাগত হবে? আরো যাও, দেশি শব্দটা লিখে দেখো, দেশি, এখান থেকে হচ্ছে দিশি, কোথায় কোথায় পরিবর্তন হয়েছে দেখো, তালে বস্য হস্যই, তালে বস্য হস্যই, কোনো পরিবর্তন হয়েছে কি না। তাহলে দেশি শব্দের যে শেষে ইকার ছিল, এই ইকারের প্রভাবে আগের শব্দটার পরিবর্তন হয়ে গেছে, মানে পরিবর্তনটা হচ্ছে এইখানে, একার ছিল হস্যইকার, সেটা হস্যইকার হয়ে গেছে। তাহলে পূর্বের পরিবর্তনকে বলা হচ্ছে কি? পরাগত। হাসপাতাল শব্দটি কোন ধ্বনি পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে? আসল শব্দ কি? হাসপাতাল, এক্সট্রা করে চন্দ্রবিন্দু যোগ হয়ে গেল, পড়েছি আমরা এসএসসি গ্রুপ ডি 2017 প্রশ্ন এটা। বাড়তি করে মূল শব্দ এটি কি বলতো? মূল শব্দটা হচ্ছে হসপিটাল, তাই না? বাংলায় এটাকে বলা হয় হাসপাতাল, বাংলায় বলা হাসপাতাল। তাহলে এই হাসপাতালের মধ্যে নাসিক্য ব্যঞ্জন যেগুলো উ, ইয়, দন্তেন্ন,
মূর্ধন্য, ম, এদের কোনো সম্পর্ক আছে কি এই এই বাক্যটা, এই শব্দটার সাথে? আছে কোথাও? কোথাও নেই। কিন্তু উচ্চারণের ঝোঁকে, আমরা উচ্চারণ করতে করতে উচ্চারণের ঝোঁকে, এই শব্দটা আমি দাগ দিতে বলেছিলাম, যে উচ্চারণের ঝোঁকে, যখন এই উচ্চারণের ঝোঁকে কোনো জায়গায় জোর করে এসে আমরা চন্দ্রবিন্দু বসিয়ে দিচ্ছি, সেই প্রকার যে উচ্চারণের ঝোঁকে চন্দ্রবিন্দু বসানোর যে ঘটনাটাকে, সেটিকে বলা হয় শতনাসিককরণ। শত বলেছিলাম না, যে স্বতঃস্ফূর্তভাবে চলে আসছে, ওখানে না আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সে চলে এলো, সেই জন্য এটাকে বলা হচ্ছে শতনাসিককরণ। ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকে আমাদের যে 10টি কোয়েশ্চেন ছিল আমরা সেটি শেষ করলাম এখানে। তোমরা যারা ক্লাসটি দেখলে এতক্ষণ পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে? চ্যানেলে যদি নতুন হও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো আমাদের। আমরা ফ্রি ক্লাস যেভাবে করাচ্ছি এভাবেই করানো হবে। ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো, সমস্ত আপডেট ওখানে পেয়ে যাবে। প্র্যাকটিস শিট থেকে শুরু করে সমস্ত ফ্রি কন্টেন্ট ওখানেই দেওয়া হবে। আর ভিডিওটা যত সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করো, কারণ তারাও যারা পড়ছে বা পড়তে চাইছে তারাও যেন উপকৃত হতে পারে। ঠিক আছে? আমাদের পাশে তোমরা থাকো, আমরা এভাবেই তোমাদের জন্য একের পর এক ক্লাস নিয়ে আসবো। বাকি ইংরেজি, সায়েন্স বা তোমার সিডিপির যে ক্লাস চলছে, খুব তাড়াতাড়ি ম্যাথের ক্লাস শুরু হচ্ছে, এগুলো হবে। ঠিক আছে? তোমরা এভাবে পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।